আমার এই প্রতিষ্ঠানে আমার প্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রাণ কেন্দ্র আমাদের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীর প্রতি আমি অভিবাদন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমত তোমাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি এই জন্য যে তোমরা শহীদ সৈয়দুল ইসলাম কলেজকে তোমাদের পছন্দের তালিকায় রেখেছে। আমরাও অভিনন্দিত, আমরা গর্বিত। আমি বলি আমাদের সন্তানই আমাদের সম্পদ। আমি দেখি আমরা তৃতীয় বিশ্বের জনসাধারণ, সাধারণ গৃহস্থ ঘরে সাধারণ ছোটখাটো কর্মচারী কর্মকর্তাদের সন্তান আমরা সবাই। আমরা ওই এলাকার বাসিন্দা, বৃহত্তর ময়মনসিংহের সন্তান। এখানে আমাদের বড় বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলো নেই, বড় বড় শিল্প খুব একটা নেই। সবাই সাধারণ গৃহের সন্তান। বাবা মার যে উপার্জন তা দিয়ে তোমরাদেরকে খুব কষ্ট করে লেখাপড়া করতে পাঠিয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানে। কিন্তু আমি যখন লেভেলে ছাত্র ছিলাম তখনও এইরকম লেভেল থেকে আমরাও লেখাপড়া করেছি। আমি ওই সময় থেকে দেখে এসেছি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী থাকে। কিছু শিক্ষার্থী থাকে যারা অত্যন্ত বৈষয়িক, তারা বুঝতে পারে তার কি করণীয়, কেন সে এত কষ্ট করে লেখাপড়া করতে এসেছে, তার কিভাবে করতে হবে, কিভাবে করলে সে আরো ভালো ফলাফল করবে এবং একটা দায়িত্বপূর্ণ সম্মানজনক একটি কাজ সে জোগাড় করতে পারবে, সুন্দর একটি জীবিকা নির্বাহ করতে পারবে। এইগুলো কেন তারা পড়তে এসেছে সেটাই তারা বলছে না। কেন তারা ক্লাস করা দরকার, পথে চলতে থাকে উচ্চশ্রেণীর লক্ষ্যবিহীন একটা গাড়ির মতো, জালের মতো, নৌকার মতো চলতে থাকে, বক্তব্যবিহীন চলতে থাকে। চলতে চলতে যেখানে গিয়ে খাবে সেখানে নেমে দেখবে এখানে কি খাবার পাওয়া যায়, গাছপালা আছে, ফলমূল আছে কিনা, ওইখানে গিয়ে খুঁজবে। এখনো দেখবে তোমরা রাস্তার পার অতিক্রম করার জন্য কোনো কোনো মানুষ তারা প্রপার না। আমি আশা করব আমাদের সৈয়দপুর কলেজের এই শিক্ষার্থী তোমরা সবাই অতীতের সব রেকর্ড ভঙ্গ করে আরো বেশি বৈষয়িক হবে। প্রত্যেকটি ক্লাস তোমরা মনোযোগ দিয়ে করবে, সর্বান্তকরণে করবে, একটা ক্লাসও অ্যাসেস করবে না, আর বেশি কাজ করা লাগবে না। আর এটা কদিন পরে আবার রিভিশন করবে। তাহলে ইনশাআল্লাহ তুমি যে জায়গায় ভর্তি হতে চাও, মেডিকেলে ভর্তি হতে চাও, বুয়েটে ভর্তি হতে চাও, ঢাকা ইউনিভার্সিটিতে লতে ভর্তি হতে চাও, ইংলিশে ভর্তি হতে, যেখানে চাও তুমি সেইখানে চান্স পাবে। তোমার এই বইগুলো কমপ্লিট করা খুব কঠিন কাজ না, বিশ্বাস করবো তুমি। আমার শিক্ষকতার অভিজ্ঞতা প্রায় 31 বছর, ইন্টারমিডিয়েট লেভেলে, ডিগ্রি লেভেলে 31 বছর যাবৎ আমি অধ্যাপনা করছি। আমি বলছি তুমি বিশ্বাস করো, আমি এই কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সকল শিক্ষকদের পক্ষ থেকে আশ্বস্ত করছি তোমাকে, আমরা তোমার পাশে আছি, সর্বক্ষণ আমরা তোমার পাশে আছি। তুমি হতাশ হয়ে এলো তাড়াতাড়ি দৌড়াতে থেকো না। এই স্যার থেকে ওই স্যারের বাসা, ওই স্যারের বাসায় এত দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। তুমি ক্লাস করো, ভালো করে ক্লাস করো, তুমি পড়ো, আবার পড়ো, তুমি আবার পড়ো, যতক্ষণ না বুঝতে পারো তুমি পড়তে থাকো, টিচারকে প্রশ্ন করতে থাকো, ক্লাসের বাইরে থেকে প্রশ্ন করতে ফোন ব্যবহার করো, প্রশ্ন করতে পারো তুমি টিচারকে, স্যার এই বিষয়টা আমি বুঝলাম না। আমরা ইনশাআল্লাহ সর্বক্ষণ তোমাদের পাশে থাকবো। সমগ্র শিক্ষকদের পক্ষ থেকে আমি ঘোষণা করে যাচ্ছি, আমরা থাকবো তোমাদের পাশে সবসময়। আমরা আশা করব আমাদের শিক্ষার্থীরা যে যেখানে ভর্তি হতে যাবে সেইখানে ভর্তি হতে পারবে, এমন একটা অবস্থা যেদিন হবে সেই দিন আমরা বুঝবো আমরা সফল হয়েছি, তার আগ পর্যন্ত নয়।
পরিশেষে আবারও আমি বলতেছি, আমরা আমাদের সন্তানদের ভাবি যে তারাই আমাদের সম্পদ, তোমরাই তো আমাদের সম্পদ। এই বৃহত্তর ময়মনসিংহের যদি ডেভেলপমেন্ট হয়, কোনো উন্নতি হয়, তাহলে তোমাদের দ্বারাই হবে। তোমরা যদি উন্নত হও, তোমরা যদি উন্নত মানুষ হও, সুন্দর মানুষ হও, তাহলে এই এলাকা বৃহত্তর ময়মনসিংহ উন্নত হবে। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে আরো অনেক প্রয়োজন, অনেক ক্ষেত্রে অনেক রকমের উন্নয়ন প্রয়োজন। তা আমি আশা করব আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে তোমরা সবাই স্বয়ংক্রিয়ভাবে নিজে আত্মসম্মোহনের মতো করে তুমি সংকল্পবদ্ধ করবে নিজেকে আজকে থেকে, যে পেছনে যা করেছি যদি ভুল করে থাকি, আজকে থেকে তুমি ঠিক কাজটি করবে, ভালো করে লেখাপড়া করবে, ভালো মানুষ হওয়ার জন্য সর্বতভাবে সব সময় চেষ্টা করবে। একবার খারাপ হয়ে গেলে কিন্তু আর ভালো মানুষের তকমা নেওয়া যাবে না। সারা জীবন ভালো থাকতে হবে। তো সবাই সারা জীবন ভালো থাকো, সবচেয়ে সফল হও, এই বৃহত্তর ময়মনসিংহের মুখ উজ্জ্বল করো তোমরা সবাই, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের বরণ করে নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। অনেক ধন্যবাদ। উপস্থাপন করার জন্য ইসলাম কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আজকে অতিথি এবং ডিসি সাহেবের প্রতিনিধি এবং সিনিয়র শিক্ষক, এই কলেজের শিক্ষকবৃন্দ এবং আমার বেশি কথা বলবো না, কারণ বয়স হয়ে গেছে। আর তোমাদের সাথে অলরেডি ক্লাসে তারা মূলত এই কলেজের মূল শিক্ষক নয়, আমরা অতিথি শিক্ষক হিসাবে বলা চলে। যেমন আমি 40 বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি এবং এই সৈয়দ নজরুল কলেজের সাথে আমি জড়িত আছি 2005 থেকে অদ্যাবধি। তাছাড়া সিনিয়র শিক্ষকদের মধ্যে রিটায়ার্ড প্রিন্সিপাল আছেন আরও 2 জন এবং সিনিয়র প্রফেসর আছেন আরও 2 জন। আমরা মূলত তোমাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করি। এই কলেজের যে উন্নতি, ক্রমান্বয়ে উন্নতি 2005 থেকে আমি দেখে আসছি। যেখানে কলেজ 1999 সালে প্রতিষ্ঠিত, তারপরে আমি 21 বছর যাবৎ এই কলেজ দেখেছি কীভাবে ধীরে ধীরে এই পর্যায়ে চলে আসছে। সেটা সম্ভব হয়েছে এবং তোমরা হয়তো হিসাবে জয়েন করেন, তারা আজকে সিনিয়র, তারা আজকে সহকারী, এবং তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা এবং তোমাদের জন্য যে ভালোবাসা এবং শাসন, সেগুলি তোমরা দেখেছ। উনাদের জন্য মূলত এই কলেজের শিক্ষকবৃন্দ তারাও যেভাবে তোমাদের সেবায় আসছেন, তারা যেভাবে তোমাদেরকে পড়ান, এটা নজিরবিহীন। তাদেরও ওইখানে পরবর্তী কে যাবেন ক্লাসে এবং সেই খাতাটা কোথায় আসছে তাড়াতাড়ি স্যারের হাতে তুলে দেবে, যাতে একটা মিনিটও সময় নষ্ট না হয়। তাদের এই যে একাগ্রতা এবং তাদের যে প্রচেষ্টা, আমি দেখেছি যে আসলে সৈয়দ নজরুল কলেজ এই পর্যায়ে আসার পিছনে তাদেরও ওটাকে বলি চা করেন। উনার যে প্রচেষ্টা, কোন শিক্ষক ক্লাস নিয়ে আসার বসার সাথে সাথে ফরিদের মাধ্যমে উনি টাকা ভিতরে পাঠিয়ে দেন। আমি বলি যে সৈয়দ নজরুল কলেজ এই পর্যায়ে আসার পিছনে এই যে তাদের অবদানগুলি, এটা স্মরণ করার কথা। যে আমি তোমাদেরকে আর বেশি বলবো না, আমার স্নেহবাদন ছাত্র শরীফ সে অনেক কিছু বলে গেছে। আমি তোমাদেরকেও বলছি যে তোমাদের যে চাওয়া শিক্ষামূলক বা শিক্ষার ব্যাপারে যে কোনো চাওয়া আমাদেরকে বলবো, আমাদেরকে বিরক্ত করবো, এবং সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। আর কাছেও বলছি যে আমরা চেষ্টা করব সেইগুলি সমাধান করে দেওয়া, কিন্তু তার পিছনে আমাদের একটা পাওয়ার যে
আকাঙ্ক্ষা, সেটা হলো কি তোমরা যাতে আমাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারো। তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো চাওয়া আমরা ফুলফিল করবো। এবং আমরা সিনিয়র টিচার যারা আছি তারা আমরা বলি যে এই ময়মনসিংহ বা ওই ময়মনসিংহ বোর্ডের অধীনে যে সমস্ত কলেজ আছে বা যে বিষয়গুলি করানো হয়, যে কোনো সমস্যা সৈয়দ নজরুল কলেজের সমাধান হয় না, এই কথা যাতে কেউ বলতে না পারে। এবং তাও বলি, তোমরা অনেক আমাকে দেখে ফেলেছো যে আমি বলি যে রাস্তাঘাটে যেখানে পাইবা মোবাইল নাম্বার আছে, রাত্রেও যদি মোবাইল করে স্যার এই সমস্যাটা আমি বুঝতেছি না, আমি মূলত গণিতের শিক্ষক, সেই জন্য আমাকে বলতে সুবিধা এবং মোবাইলের মাধ্যমেও গণিত করা যায়। সেইটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা আমাদেরকে বিরক্ত করবা, আমরা বিরক্ত হবো না, বরং তোমরা বিরক্ত করলে সেটা আমাদের জন্য ভালো লাগে। আর তোমাদের এই কলেজের প্রোডাক্ট যত জায়গায় আছে সেটা আমরা সবাই উপলব্ধি করতেছি। হ্যাঁ, আরও আমরা উপলব্ধি করবো না, আজকে আমি বেশি করবো না। এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদের পরামর্শ উপদেশগুলি আজকে আমরা শুনবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, যেগুলি তোমাদের জীবনের আমাদের জীবনের পাতে হতে পারে। তো সুতরাং আর বিশেষ কিছু না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর আব্দুল্লাহ স্যারকে। ওনার বক্তব্যের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি। উনি বলছেন যে আমরা মূল শিক্ষকটা, ওনারা শুধু মূল শিক্ষকই না, ওনারা শিক্ষকদের শিক্ষক, ওনারা আমাদের সকল শিক্ষকদের শিক্ষক। স্যার অত্যন্ত আমাদের পরিশ্রম করে বিভিন্ন গভর্নমেন্ট কলেজ থেকে যারা রিটায়ার করেছেন, ইউনিভার্সিটি যারা শিক্ষকতা করেছেন, এরকম এবং বেসরকারি কলেজ থেকে ওনারা প্রকৃত দশা এই অঞ্চলের সবচেয়ে সেরা শিক্ষক, তারা আমাদের নির্দেশনা দেন, আমাদের মূল শিক্ষকদের নির্দেশনা দিয়ে আমাদের শিক্ষক হিসেবে কাজ করেন। আমরা আমাদেরকে পেয়ে এই কলেজ ভালো হয়েছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকে অনুষ্ঠানের সময় বিশেষ অতিথি জনাব শামসুল আলম উজ্জ্বল, অভিভাবক প্রতিনিধি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। বিসমিল্লাহিররহমানিররহিম। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অভিজ্ঞ অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি জনাব ফরাসন এমডিসি বিভাগ কমিশনার ময়মনসিংহ মহোদয়, বিষয় হিসেবে আছেন জনাব লুৎফুল্লাহ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি ময়মনসিংহ, উপস্থিত আছেন জনাব কাজী হাজিউল ইসলাম অধ্যক্ষ ভারপ্রাপ্ত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, সভাপতি করছেন ময়মনসিংহ সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়। উনি ওনার কর্মস্থলে আসতে পারেন, ওনার প্রতিনিধি হিসেবে এসেছেন জনাব আসিফ নূর বিডিএজি ময়মনসিংহ মহোদয়। আজকের এই মহতী অনুষ্ঠানে জ্ঞানী এবং বিডিদের অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি অত অনুষ্ঠানের আয়োজকদের সকলকে ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের গভর্নিং বডির তরফ থেকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমি শুধু আমাদের প্রধান অতিথি মহোদয় এবং শিক্ষা আইসিটি অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় তারা লুৎফুল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই। আজকের এই যে উপস্থিতি, সামনে তরুণদের মিলনমেলা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহের একটা সুশৃঙ্খল কলেজের যে প্রতিচ্ছবি, সেটাই হলো শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এই কলেজে আমি এই শহরের একজন বাসিন্দা হিসেবে, সন্তান হিসেবে আমি ছোট থেকে দেখে এসেছি। এই কলেজে যারা এখন শিক্ষক হয়েছেন, সিনিয়র পর্যায়ে আছেন, কলেজকে নেতৃত্ব দিচ্ছেন, কলেজকে পাঠদান করছেন, ওনাদেরকে দেখেছি ওনারাও এই
এই শহরের কিছু উদ্যমী তরুণ তরুণী ওনারা ওনাদের শিক্ষাপাঠ শেষ করে ওনারা এই কলেজে জয়েন করে এই কলেজকে দেখেছি তাদের কলেজটাকে পুরো পরিবারের মতো করে নিয়েছেন এবং তাদের যে উদ্যম তাদের উদ্যমে তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পাঠদান এটা অন্যান্য কলেজে দেখতে পাই না। শুধুমাত্র এই নজরুল ইসলাম কলেজে যে শিক্ষক আছেন শিক্ষিকা আছেন যারা কর্মচারী আছেন তাদের ভিতরে যে স্বতঃস্ফূর্ততা শুধুমাত্র এই কলেজে বিদ্যমান। আমি আমাদের প্রধানমন্ত্রী মহোদয় এবং শিক্ষা আইসিটি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই কলেজে অনেক সীমাবদ্ধতা আছে। আপনারা একদিন মেহরবানি করে কলেজে পদার্পণ করলে আপনারা দেখতে পাবেন এই কলেজের যে দৃশ্যমান সমস্যা সেটি হল অবকাঠামোগত সমস্যা, যেখানে এত শিক্ষার্থীর পদচারণায় এক ছোট্ট মাত্র একটা বিল্ডিংয়ের মধ্যে কাজ করাতে হয়, শিফট করে করে কাজ করাতে হয়। যে কারণে আমরা আপনাদের সকলের তরফ থেকে আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো অতি সত্বর এই ময়মনসিংহের এই শহীদ নজরুল ইসলাম কলেজের আমাদের আগের বিভাগীয় কমিশনার মহোদয় যিনি কলেজের সভাপতি ছিলেন উনি মুক্তার উদ্দিন স্যার আমাদেরকে কথা দিয়ে গিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন এবং উনি উদ্যোগও নিয়েছিলেন। ডিসি মহোদয় এবং বিভাগীয় মহোদয় দুজনই একত্রে বসে আমাদের কলেজের যে বিল্ডিং করার ক্ষেত্রে যে জটিলতাটা আছে আমি আশা করব আজকে আপনারা এই মঞ্চে ঘোষণা দিয়ে যাবেন যাতে সমস্যাটা সমাধান হয়ে যায়। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের অভিভাবক প্রতিনিধি, তিনি চমৎকার বক্তব্য রেখেছেন। আমাদের যে সমস্যা সমাধান গল্পে সম্মানিত বিভাগীয় কমিশনার সম্মানিত জেলা প্রশাসন ওনারা তিনি চিন্তা করে ভালো ব্যবস্থা গ্রহণ করেন আমাদের পরবর্তী আরও যেন আমরা একাডেমিক ভবন পাই সেটার জন্য। এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসবেন আজকে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, তিনি শিক্ষা পরিবারের অভিভাবক ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি জনাব লুৎফুন নাহার মহোদয় আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিনীত হবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহের 2025-2026 শিক্ষাবর্ষের নবাগত ছাত্র ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ফারাজ শামী এনডিসি স্যার, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি মহোদয়, অত্র কলেজের অধ্যক্ষ সহ আমার সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সকলকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। তো মূল আকর্ষণ এখানে আমাদের যারা উপস্থিত আছে আমাদের যে নবীন শিক্ষার্থীবৃন্দ তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। কারণ আজকের এই দিনটি আসলে তোমাদের জীবনের এক অত্যন্ত স্মরণীয় এবং উজ্জ্বল দিন। কারণ এই আজ আনুষ্ঠানিকভাবে তোমরা এই কলেজ জীবনে প্রবেশ করছো। বিদ্যালয়ের সুরক্ষিত গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার এই প্রাঙ্গণে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় নবীন বন্ধুরা, কলেজ জীবন হল মানুষ গড়ার উপযুক্ত সময়। এখানে তোমরা শুধু পাঠ্যপুস্তকে জ্ঞানই অর্জন করবে না, বরং কীভাবে যুক্তি দিয়ে সত্য খুঁজতে হয়, কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে দায়িত্বশীলতা প্রকাশ করতে হয়, সেই বিষয়গুলো এখানে আসলে শেখানো হবে। তাই এই সময়ে তোমাদের চিন্তা হবে স্বাধীন কিন্তু আচরণ হবে শালীন। এই ভারসাম্য বজায় রাখাই হলো এই শিক্ষার প্রকৃত লক্ষ্য। তোমরা জানো যে আজকে বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু একই সঙ্গে চ্যালেঞ্জও বাড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুধু ভালো ছাত্র হলেই চলবে না, তোমাদের হতে হবে সৃজনশীল, মানবিক এবং নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন একজন মানবিক মানুষ। জ্ঞান যদি মানবিকতাহীন হয় তবে তা সমাজের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। তোমাদের এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ, এটি একটি ঐতিহ্য। আমরা ইতিমধ্যে এই সফলতার কাহিনী অনেক শুনেছি। এখানকার যারা শিক্ষকবৃন্দ রয়েছেন
তোমাদের কেবল তারা প্রার্থনাই করেন না, তারা তোমাদের জীবনের পথ প্রদর্শকও। তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, তাদের পরামর্শ গ্রহণ করবে এবং প্রয়োজনে প্রশ্ন করতেও দ্বিধা করবে না, কারণ প্রশ্ন থেকেই জ্ঞানের জন্ম হয়। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ, কারণ লক্ষ্য ছাড়া জীবন হলো দীর্ঘহীন নৌকার মতো। তবে মনে রেখো, লক্ষ্য স্থির থাকলেও পথ বদলাতে পারে। ব্যর্থতা এলে ভেঙে পড়বে না, কারণ ব্যর্থতা হচ্ছে সফলতার শ্রেষ্ঠ শিক্ষক। যারা বারবার চেষ্টা করে তারাই একদিন সফল হয়। আর এই কলেজ জীবন মানে শুধু লেখাপড়া নয়, এখানে খেলাধুলা, সাহিত্য চর্চা, বিতর্ক সহ নানা আনুষঙ্গিক সহশিক্ষা কার্যক্রম রয়েছে। আমি প্রত্যেকেই অনুরোধ করবো তোমরা যেন এই সহশিক্ষা কার্যক্রমগুলিতে অংশগ্রহণ করো, তাহলেই পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন সম্ভব। আমি আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি, কারণ তাদের ত্যাগ, পরিশ্রম এবং সাফল্যের পথ ধরেই তোমরা আজকে এখানে এসেছো। সবশেষে নবীন শিক্ষার্থীদের আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই কলেজকে ভালোবাসবে, এই কলেজের সুনাম তোমরা অক্ষুণ্ণ রাখবে, সত্য এবং ন্যায়ের করে থাকবে। পরিশেষে বলতে চাই, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেটে ধরে কাল বসিটির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। ধন্যবাদ। ধন্যবাদ। এবার প্রধান অতিথি মহোদয় জনাব ফারাজ শামী, আইনডিসি বিভাগীয় কমিশনার মহোদয়, আজকে আমাদের অনুষ্ঠানে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করবেন ছাত্রছাত্রী এবং আমাদের সকলের জন্য। শহীদ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত অধ্যক্ষ সহ সিনিয়র শিক্ষকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, পাশে রয়েছেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ যারা মেডিকেল চান্স পেয়েছেন, সবাই জানো লোকের কথা বলতেছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। প্রথমেই আমি স্মরণ করছি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং দেশ মাতৃকার জন্য বিভিন্ন সময় যারা তাদের আত্মত্যাগ করেছেন, জীবন বিসর্জন করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শ্রদ্ধা জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা, জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর যোদ্ধা, তাদেরকে শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজকে প্রথমেই আমি অভিনন্দন জানাবো যারা এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী মেডিকেল চান্স পেয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পরবর্তীতে অভিনন্দন যারা নবীন এই কলেজে প্রবেশ করেছেন, নতুন জীবন শুরু করতে যাচ্ছেন কলেজ জীবনে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তারপর এখানে যারা আছেন, এখন যেহেতু আজকে 5 তারিখ, সবাইকে আমার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তারপরে আমি কিছু কথা বলবো। আমাদের বিশেষ অতিথি আমার আগে বলে গেছেন, তার ব্যতিক্রম কিছু হবে না, কিন্তু ভালো কথা বারবার শুনলে আমাদের মনের মধ্যে দেখে যাবে। এই জন্য ভালো কথা বারবার রিপিট করতে আমরা পছন্দ করি, যাতে তোমরা একটা ভালো মানুষ হিসেবে আমাদের
সমাজে গড়ে ওঠে। প্রথমেই বলব শিক্ষার্থীদের দায়িত্ব কী। তাদের দায়িত্ব হচ্ছে প্রথমেই তার যে পাঠগুলো করতে হবে সেটা মনোযোগ দিয়ে শোনা এবং আত্মস্থ করা, এটা একটা প্রথম দায়িত্ব। তবে শুধু পাঠ্য বই পড়লেই হবে না, পাঠ্য বইয়ের পাশাপাশি তোমাদের গল্পের বই পড়তে হবে, কারণ মনকে জাগিয়ে রাখতে হবে, মনকে আনন্দ দিতে হবে। পাঠ্য পুস্তক সবসময় আমাদের মনকে আনন্দ নাও দিতে পারে, সেক্ষেত্রে মনকে আনন্দ দেওয়ার জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ তোমাদের কিন্তু সাথে সাথে পড়তে হবে। আর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে একটা কথা আছে, যখন উন্নত বিশ্বের জনসংখ্যা প্রায় বয়স্ক পর্যায়ে চলে যাবে, যে কর্মক্ষম বয়সটা হারিয়ে ফেলবে, ওই সময়টা আজ থেকে প্রায় 25-30 বছর আমাদের জনসংখ্যা কিন্তু তখন ইয়াং থাকবে এবং কর্মক্ষম থাকবে। আর বাংলাদেশ এমন একটা দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের একটা সম্পদ কিন্তু আমাদের আছে, যেটাকে আমরা সম্পদ মনে করি না, সেটা হচ্ছে আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে মানুষ। তবে সেই সম্পদটাকে তখনই আমি বলবো যে আমার খুব কাজের একটা সম্পদ, সেটা হচ্ছে যখন আমার পড়ালেখার পাশাপাশি একটা দক্ষতা থাকবে। আমি আশা করব তোমরা পড়ালেখার পাশাপাশি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলবে। দক্ষ একটা নাগরিক আমাদের সমাজে খুব প্রয়োজন, যে দেশে এবং বিদেশে আমার হয়ে কাজ করবে এবং যেখানেই সে পৃথিবীতে অবস্থান করবে, সে একটা বাংলাদেশ আমি মনে করি। সে সব সময় বাংলাদেশকে মনে করবে এবং বাংলাদেশের মানুষের জন্য সে কাঁদবেই। তা আমি চাই তোমরা যারা আছো আমার সামনে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেভাবেই তোমাদেরকে তৈরি করো। আগামী 25 থেকে 30 বছর যেন তুমি বাংলাদেশকে একটা উচ্চতায় নিয়ে যেতে পারো। আরেকটা হচ্ছে সত্যের পথে থাকা। তোমাদের সবসময় সত্যের পথে থাকতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। ভালো নাগরিক হতে হলে সত্যবাদী একটা নাগরিক হতে হবে, দেশপ্রেমিক একটা নাগরিক হতে হবে। আরেকটা হচ্ছে কর্তব্য পরায়ণ। তোমার যা কর্তব্য সেটা পরিবারে গুরুজনের জন্য তোমার দায়িত্ব আছে, তোমার থেকে যারা ছোট তাদের প্রতি তোমার দায়িত্ব আছে, প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষকদের জন্য তোমার দায়িত্ব আছে, তোমার যারা সাপোর্টিং স্টাফ তোমার আশেপাশে আছে তাদের জন্য তোমার দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে সবসময় তোমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। আরেকটা হচ্ছে যেটা আমাদের খুব প্রয়োজন, সহমর্মিতা। একজনের জন্য আরেকজনের সহমর্মিতা থাকতে হবে। অপরের সুখ দেখে হিংসা করলে হবে না, অপরের সুখে আনন্দিত হতে শিখতে হবে। বাংলাদেশে একটা ওয়ার্ড আছে পরশ্রী কাতর, যেই ওয়ার্ডটা আমি জেনেছি পৃথিবীর কোথাও নাই। আরেকজনের আনন্দ দেখে আনন্দিত হতে শিখতে হবে, আরেকজনের দুঃখ কষ্ট সেটা তোমার মনের মধ্যে তোমাকে ব্যথিত করতে হবে। তাহলে আমি মনে করব তোমরা একটা সুনাগরিক হয়ে বাংলাদেশের একটা ভালো সিটিজেন হয়ে নিজেকে গড়ে তুলতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে একটা প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন আছে, ডিসিপ্লিন আছে। একটা মানুষের জীবনে ডিসিপ্লিনটা খুব জরুরি। তোমরা ডিসিপ্লিনটা মেনে রাখো। তুমি একটা ভালো স্টুডেন্ট, তুমি প্রথম হও, কিন্তু তুমি ডিসিপ্লিন মেনটেন করো না, তোমাকে কিন্তু ভালো নাগরিক হিসেবে বিবেচনা করা যাবে না। তুমি দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল না, কিন্তু তুমি খুব মেধাবী। সেই মেধাবী আমাদের সমাজে কিন্তু প্রভাব ফেলতে পারবে না। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু খুব মনে রাখতে হবে। আরেকটি হচ্ছে কাজের প্রতি সিনসিয়ার হতে হবে। যে কাজটা তোমাকে দিবে, তুমি একজন ছাত্র হিসাবে গুরু দায়িত্ব কিন্তু তোমার নাই, কিন্তু পরিবারে একটা দায়িত্ব থাকে, তোমার বন্ধু হিসাবে একটা দায়িত্ব থাকে, প্রতিষ্ঠানের প্রতি তোমার একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্ব যখন তোমাকে দেওয়া হয়, পড়াশোনার পাশাপাশি অনেক দায়িত্ব কিন্তু পালন করতে হবে তোমার কলেজে। সেই দায়িত্বটা সিনসিয়ারিটির সাথে পালন করা, এটাও কিন্তু তোমাদের একটা গুরু দায়িত্ব। আর সততার কথা না বললেই নাই,
আমাদের দেশে দুর্নীতিতে আমরা কোনো দিক দিয়ে আমরা ভালো হতে না পারলেও দুর্নীতির র্যাঙ্কিংয়ে আমরা কিন্তু 10 থেকে 15-এর মধ্যে থাকি। এটা খুবই দুঃখজনক। আমি আশা করব তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের মাধ্যমে যেন আমাদের শুনতে না হয় বাংলাদেশ এখনো দুর্নীতিতে 10টা দেশের মধ্যে একটা দেশ। এ থেকে তোমরা এখন থেকে প্রস্তুত থাকো, অন্যায়ের প্রতিবাদ করবে, দুর্নীতির বিপক্ষে তোমাদের জন্য অবস্থান থাকে। আরেকটা হচ্ছে ইউনাইটেড থাকা। আমাদের ছাত্র সমাজ যদি ইউনাইটেড থাকে, বাংলাদেশে আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে আমাদের এই তারুণ্য একসাথে কাজ করেছে বলেই কিন্তু আমরা সেটা অর্জন করতে সক্ষম হয়েছি। তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি 24শে জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে আমাদের তরুণ সমাজ। আমরা যেটা করতে ব্যর্থ হয়েছি, আমাদের তরুণ সমাজ ইউনাইটেড হয়ে সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে অন্যায় প্রতিরোধ করতে হয়, কিভাবে অন্যায় থেকে ছিনিয়ে আনতে হয় বিজয়। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি একটা গল্প বলবো। তোমাদের অধ্যক্ষ মহোদয় একটা গল্প বলেছেন, আমি আরেকটা ভার্সন বলবো, সেটা সত্যি একটা ঘটনা। আমি তখন উপজেলা নির্বাহী অফিসার শরীয়তপুর ডামুড্ডা। আমার উপজেলা মোটামুটি শরীয়তপুরের একটা প্রত্যন্ত উপজেলা। যখন এসএসসির রেজাল্ট বের হলো, আমি দেখলাম শরীয়তপুর সদরের চেয়ে আমার ডামুড্ডায় GPA 5 এর সংখ্যা বেশি। এটা যখন আমাকে শিক্ষা কর্মকর্তা জানালো, আমি আবেগ সংগ্রহ করতে পারলাম না, কারণ আমি দেখেছি ওই উপজেলায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না, এরকম একটা উপজেলা। সেই উপজেলায় এতগুলো ছেলে মেয়ে GPA 5 পেয়েছে। আমি খুশিতে আমি বললাম যে আমি ওদেরকে সম্বর্ধনা দিতে চাই, এবং এই সম্বর্ধনাটা যেন অন্যান্য শিক্ষার্থীরা দেখে, ওদেরকেও ইনভাইট করতে চাই। আমাকে সহযোগিতা করেছে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান। আমরা একটা সুন্দর অনুষ্ঠান করেছি। তাদেরকে খুব বেশি দিতে পারি নাই, 1000 টাকা দিয়েছে আর কিছু বই দিয়েছি, কিন্তু সেটা সারা দিয়েছে পুরো উপজেলাকে যে ভালো রেজাল্ট করলে একটা স্বীকৃতি পাওয়া যায়। তার কিছুদিন পর এক ভদ্র মহিলা আমার বাসায় আসলেন, এসে বললেন যে আমি অমুকের মা। ওখানে একটাই মেয়ে ছিল GPA 5 পাওয়া, এই জন্য বলাতে আমি চিনে ফেলেছি। তাই বললাম হ্যাঁ বলেন, কি করতে পারি। তো সে বললো যে আমার মেয়ে হলিক্রস কলেজে চান্স পেয়েছে, আমি কি হলিক্রস কলেজে পাঠাবো না শরীয়তপুরে পড়াবো। তা আমি বললাম আমি ওই কলেজের ছাত্রী, আপনার যদি সক্ষমতা থাকে আপনি পাঠাতে পারেন, মানে নির্দ্বিধায় পাঠাতে পারেন। তো হলিক্রস কলেজে এসে পড়লো, সেখানেও সে খুব ভালো রেজাল্ট করলো। তারপরে সে যখন আবার আসলো, তখন তার মা বললো আমার মেয়ে বুয়েটে চান্স পেয়েছে এবং চায়নায় একটা স্কলারশিপ পেয়েছে, স্কলারশিপে সে যদি পড়তে যায় তাহলে তার আর খরচ দিতে হবে না। উল্লেখ্য ওই ভদ্রমহিলার হাজব্যান্ড সৌদি আরবে একটা ছোট লেভেলের চাকরি করতো, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে সে দেশে চলে আসছে, সে আর কোনো উপার্জন করে না। আর ওই ভদ্রমহিলা সেলাই করে সংসার চালায়, তার 3টা সন্তান, এটা বড় সন্তান। আমার কাছে পরামর্শের জন্য আসছে, কারণ উনি আর কাউকে ওইভাবে চেনেন না। তা আমি বললাম আমার যদি কন্যা সন্তান থাকতো আর এরকম হতো, আমি চেষ্টা করতাম এই বয়সে তাকে বুয়েটে পড়ার জন্য। তবে চায়নার বিষয়ে আমার আসলে ওইভাবে ধারণা নাই, ওখানে উচ্চশিক্ষার সার্টিফিকেট বাংলাদেশে এসে কি করবে বা ওইখানে ও এই বয়সে কি করবে আমার আসলে ধারণা নাই বলে আমি আপনাকে সাহায্য করতে পারলাম না। আমার মেয়ে হলে আমি বুয়েটে পড়াতাম, এইটুকুই বলেছি। পরবর্তীতে তারপর আবার অনেকদিন পরে এসে বললো আপনার পরামর্শ, আমি তো আমার মেয়েকে বুয়েটে দিয়েছি, এখন ওখানে তো কম্পিউটার ছাড়া আমার মেয়ে করতে পারছে না, আর ভালোই একটা খরচ ওখানে, তা আপনি আমাকে কিভাবে হেল্প করতে পারেন। তো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি তাকে কিছু লোনের ব্যবস্থা করেছি, আর কিছু লোককে আমি বলেছি আপনাদের NGO থেকে যদি এই ধরনের কোনো ফান্ড থাকে আমাকে ওনার জন্য দিতে পারেন। তো যাই হোক, লাখখানেক টাকা আমি ওনাকে সাথে সাথে দিতে পেরেছি। তারপর কিন্তু আমি চলে আসছি ওখান থেকে। অনেকদিন পর সেই মহিলা আমাকে আবার ফোন করেছে যে ম্যাডাম আমার মেয়ে পন্সের একটা রচনা লিখে 50,000 টাকা পুরস্কার পেয়েছে, প্রথম পুরস্কার। আমি শুনে খুব অবাক হলাম।
তার মানে কি তার লোনের অর্ধেক টাকা সে কিন্তু পেয়ে গেছে। তারপরে আমি কিন্তু ভুলে গেছি, আমি সিনিয়র সেক্রেটারি থেকে জাস্ট বিএস হয়েছি, এইটুকু আমার মানে যাওয়া। এমন সময় এক ভদ্র মহিলা ফোন করলো, আমার অফিসে এসে দেখা করতে চায়, সেই ওই মেয়েটার মা আমাকে। তাই বললাম হ্যাঁ আসেন। সে একটা বিয়ের কার্ড নিয়ে আসছে। বিয়ের কার্ডে আমি তখন জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলে আমার মেয়ে তো স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে আমেরিকায় যাচ্ছে, মেয়ের জামাইও আমেরিকায়, ওরা এখন দেশে আসবে, আমার মেয়ে বলেছে ওই আন্টিটাকে আমি বিয়েতে উপস্থিত চাই, এই জন্য আমার মেয়ে এখনো আসেনি, আপনি আমার বিয়েতে আসবেন। আমি ওই বিয়েতে গিয়েছিলাম। আমার উন্নতি সিনিয়র সেক্রেটারি থেকে বিএস, আর ওই মেয়েটার উন্নতি দেখেন, এসএসসি থেকে সে পিএইচডি করে এখন সে আমেরিকায় চাকরি করে, তার ছোট 2 ভাই বোনকে সে আমেরিকায় নিয়ে গেছে পড়াশোনা করতে। এই জন্য আপনার অবস্থান কিন্তু কোনো বিষয় না। আপনি যদি আপনার ড্রিমটা সেট করতে পারেন, লক্ষ্যটা নির্ধারণ করতে পারেন যে এই জায়গাটায় আমি যাব, আর সেই অনুসারে যদি আপনি আপনার কর্ম পরিকল্পনা করেন, নিশ্চিত আপনি ওই মেয়েটার মতো একদিন খুব অল্প সময়ে একদম সাফল্যের শীর্ষে যেতে পারবেন। এটা আমার দেখা। এই গল্পটা আমি এই ধরনের তরুণ প্রজন্ম থাকলে এই গল্পটা আমি বলি, বারবার বলি, উৎসাহিত করার জন্য বলি। কারণ আর্থিক অবসচ্ছলতা বা পরিবারের সচ্ছলতা এটা আসলে কোনো বিষয় না। সমাজে আপনি কি হতে চান এটা হলো আসল বিষয়, আর সেভাবে যদি আপনি চেষ্টা করেন নিশ্চিত আপনি সফল হবেন। আর ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া এটাই সফলতা নয়। একজন মানুষ যদি আরেকজন মানুষের কল্যাণে আসতে পারে, আমি মনে করি সেটাও একটা সফলতা। ডাক্তাররা নিজেরা কে কোন পেশায় যাবেন সেটা আমি আপনাকে গাইড করব না, কিন্তু সেই পেশায় গিয়ে আপনি কারো জন্য কিছু করেন, বাংলাদেশের মানুষকে করার মতো অনেক সুযোগ আছে, আপনি সেই সুযোগটা কাজে লাগান। তাহলেই আমাদের এই বাংলাদেশ একদিন অনেক উন্নত সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারব। আর শেষে আমি আরেকটা সরকারি দায়িত্ব পালন করব, যেখানে এই একটা প্ল্যাটফর্ম, সেখানে না বললেই না, সেটা হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এখানে সবাই ভোটার নাম জানি, অনেকের বয়স 18 নিচে, যারা ভোটার আছেন এবং যাদের বাড়িতে ভোটার আছে এবং বাড়ির আশেপাশে আপনার পরিচিত জনের মধ্যে যারা ভোটার আছেন, তাদেরকে আপনারা বলবেন এবার ভোটটা তারা দিয়ে গণতন্ত্রকে সুসংহত করবে, সেই সাথে আগামী 100 বছর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই জন্য একটা গণভোট আছে। সেই গণভোটে 4টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো ব্যাখ্যা আপনি একটু দিয়ে দিবেন যারা কম বুঝে, যে কেন হাতে ভোট দিবে আর নাতে ভোট দিলে বাংলাদেশে কি ক্ষতি হতে পারে, হাতে ভোট দিলে কিভাবে লাভবান হবে সাধারণ জনগণ, এই ব্যাখ্যাটা যদি আপনি সরকারের পক্ষ থেকে দেন, আমি সহ আমাদের সরকার খুব উপকৃত হবে। এই অনুরোধটা আমি সরকারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি। আমি আশা করব আপনারা এই দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করবেন। আর সবশেষে আমি এরকম একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আমি নিজেকে খুবই ধন্য মনে করছি, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার এরকম একটা বড় অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে এই কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং যারা কর্মচারী আছেন, আমি জানি তারা অনেক দিন ধরে অনেক পরিশ্রম করেছেন। আপনাদের এই পরিশ্রমের কারণে আজকে এই সফল একটা অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। এই জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি যারা ফরাসি মহোদয়কে যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের শিক্ষার্থীদেরকে দিয়েছেন। আমি বিশ্বাস করি যে তোমরা আপনার বক্তব্যের আলোকে যদি জীবন গঠন করতে পারো তোমরা অবশ্যই সফল হবে। সত্যের আবিষ্কারী শিক্ষার লক্ষ্য তোমরা সেটাতে পৌঁছতে পারবে। এবারে সভাপতি বক্তব্য। সভাপতি
আমাদের অনুষ্ঠানের দুইটা পর্ব। প্রথম পর্বের সভাপতি ঘোষণা হবে আজকে সভাপতি বক্তব্যের মাধ্যমে। তারপরে দ্বিতীয় পর্যায়ে আমাদের যে দ্বিতীয় পর্ব আছে, যে বর্গ সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে যদি প্রতি বছরই প্রাণবন্ত হয়ে থাকে, সেটি আমাদের অনুষ্ঠিত হবে। আমরা সেটি জন্য অপেক্ষা করবে। কিছুক্ষণ আমাদের প্রধান আজকে সভাপতি বক্তব্যের পর কিছু বিরতি থাকবে সামান্য, এবং আমরা বিশেষ করে আমাদের অতিথিবর্গ যাচ্ছে তার মাঝে ওনারা অনুষ্ঠান উপভোগ করবেন। এই পর্যায়ে সভাপতি বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ আশিক নূর, ডিডিএলজি মহোদয়, স্থানীয় সরকার বিভাগের সম্মানিত ডিডি মহোদয়। ওরা কিন্তু সভাপতির বক্তব্য স্থাপন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে প্রোগ্রাম চলছে, আমরা কি টায়ার্ড হয়ে গিয়েছি? আমরা আর বেশি সময় নিব না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে প্রোগ্রাম। আজকে আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় বিভাগীয় কমিশনার মিস ফারাহ শাম্মী এমডিসি স্যার, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আমি খুব বেশি সময় দেব না প্লিজ। আজকে আমাদের টার্গেট নির্ধারণ করার দিন। নবীনবরণ মূলত আমরা যদি আজকে টার্গেট নির্ধারণ করতে পারি পরবর্তী 2টা বছরের জন্য, তাহলে কিন্তু আমার জীবনের নূর ঘুরে যাবে। আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সামনের যে 2টা বছর আমার রয়েছে, সেই 2টা বছর আমি টার্গেট ফিক্স করব। যার যে দিকে ভালো লাগে আমরা সেই দিকে টার্গেট ফিক্স করে পড়াশোনাটা চালিয়ে যাব, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারব। আরেকটা কথা আমাদের বিভাগীয় কমিশনার স্যার বলেছেন যে আসলে আমাদেরকে মানুষ হতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশ কিন্তু তোমাদের জন্য প্রত্যাশা করছে। তোমরা ভবিষ্যতে কিছুদিন পরে, হয়তো আজকে 2 বছর ইন্টারমিডিয়েট আর 4 বছর হলো অনার্স, এই 6 বছর পরেই কিন্তু তোমরা চাকরি জীবনে প্রবেশ করবে। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে তোমরা দায়িত্ব নেবে। আমি প্রত্যাশা করব সেই দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে, নিজেকে আন্তর্জাতিক মানের শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, দেশের মানুষের সেবা করতে পারবো। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আশিক নূর ডিডিএলজি মহোদয়কে। সভাপতির বক্তব্যের মাধ্যমে প্রথম পর্যায়ে সমাপ্তি ঘোষণা করা হলো। এই পর্যায়ে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ অতিথিদের রুমে যাবেন এবং এর মধ্যেই মঞ্চ রেডি হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে যে অনুষ্ঠান, আমাদের দ্বিতীয় পর্ব বর্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি উপস্থাপনায় থাকবেন অধ্যাপক শঙ্কর চাকু এবং জনাব সাক্ষ্য ম্যাডাম এবং মিঠু স্যার আমাদেরকে পালন করে এবং